ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে রাজধানীতে প্রায় দুদিন টানা বৃষ্টির পর সকালে কিছুটা কমেছে, তবে কোথাও কোথাও গুঁড়ি বৃষ্টি হচ্ছে, বইছে ঝোড়ো হাওয়াও। এর আগে টানা বৃষ্টিতে গতকাল মিরপুর, যাত্রাবাড়ি, গ্রিন রোড সহ অনেক এলাকায় দেখা দেয় জলাবদ্ধতা। চরম দুর্ভোগে পড়েন রাজধানীবাসী। সবচেয়ে বেশি বিপাকে পড়েন চাকরিজীবী ও শিক্ষার্থীরা। এদিকে ঘূর্ণিঝড়ের কারণে মেট্রো রেলের সিগন্যালে ত্রুটি দেখা দেয়, চলাচল বন্ধ থাকে কয়েক ঘন্টা। জলাবদ্ধতায় সোমবার সকাল থেকে রাত পর্যন্ত এমন দুর্ভোগ রাজধানীতে। কাজীপাড়া শেওড়াপাড়া রাস্তার পানি নামাতে সিটি কর্পোরেশনের কোনো উদ্যোগ দেখা যায়নি। মধুবাগের পানি সরাতে সোমবার রাত 11টা পর্যন্ত চেষ্টা চালায় কর্পোরেশনের কয়েকজন কর্মী, যদিও তাতে খুব একটা সুফল মেলেনি। দিনভর টানা বৃষ্টিতে রাজধানীর গ্রিন রোড প্রধান সড়কে পানি জমে যায়। হঠাৎ বিকল হয় যানবাহন, বৃষ্টিতে ভিজেই অনেককে যেতে হয় কর্মস্থলে। চরম দুর্ভোগে পড়ে স্কুল কলেজের শিক্ষার্থীরা। সবাই মিলে পরীক্ষা দিতে অনেক ভালো লাগে, তো পরীক্ষা তো মিস করা যায় না, নাম্বার থাকবে এর জন্য। মোহাম্মদপুর যাওয়ার সময় দেখি যে রাস্তার 2-4 জায়গায় ডাল ভেঙে পড়ছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে মেট্রো রেলের সিগন্যালে ত্রুটি দেখা দেয়, কয়েক ঘন্টা চলাচল বন্ধ থাকায় বিপাকে পড়ে যাত্রীরা। আবহাওয়া অফিস বলছে সোমবার দিনের 12 ঘন্টায় ঢাকায় বৃষ্টি হয়েছে 143 মিলিমিটার। মঙ্গলবারও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কখনো কখনো বৃষ্টি হবে, কখনো কখনো থেমে যাবে, কখনো আপনার আকাশ মেঘাচ্ছন্ন মেঘলা থাকবে। মঙ্গলবার কালকে পরশুদিন একদম ফেয়ার ওয়েদার অলমোস্ট। ঝড়ের কারণে রাজধানীতে অনেক সড়কে ভেঙে পড়ে গাছ, ফলে ব্যাহত হয় যানবাহন চলাচল। আল আমিন হক অহন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানীতে ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে বৃষ্টিতে বিদ্যুৎ স্পর্শে 2 নারী সহ 3 জনের মৃত্যু হয়েছে। সোমবার রাতে খিলগাঁও এবং যাত্রাবাড়ি এলাকায় এই প্রাণহানির ঘটনা ঘটে। পুলিশ জানায়, খিলগাঁওয়ের সিপাহীবাগ এলাকায় আইসক্রিম গলিতে জমে থাকা বৃষ্টির পানি পেরিয়ে যাচ্ছিলেন 45 বছর বয়সী মরিয়ম বেগম। এ সময় বৈদ্যুতিক খুঁটি স্পর্শ করলে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। পরে ঢাকা মেডিকেলে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খিলগাঁওয়ের তালতলা এলাকায় একটি গ্যারেজে ব্যাটারি চালিত অটোরিকশা চার্জ দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন 25 বছর বয়সী রাকিব। এছাড়া যাত্রাবাড়িতে লিজা আক্তার নামে এক নারী বাসার পাশে টিনের বেড়া স্পর্শ করলে বিদ্যুতায়িত হয়ে মারা যান। তাদেরকে ঢাকা মেডিকেলে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। রাস্তায় পানি জমে আছে, পুরো ওই এলাকাতে পানি জমে থাকায় উনি হয়তো যে একটা পিলারের কাছে যাচ্ছেন, ওই পিলারে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে উনি মারা যান। সংবাদ পেয়ে আমরা বিদ্যুৎ ডেস্ককে খবর দিই, ওনাদের লোকজন আসে, পরবর্তীতে তাকে উদ্ধার করে হাসপাতালে এসে মৃত ঘোষণা করে। আমরা আইনানুগ ব্যবস্থা নিচ্ছি। 999 কল করছি, পরে আধা ঘন্টার ভিতর কোনো রেসপন্স ছিল না, কিছু না। তারপরে ওই জায়গার লোকেরা ধরে আর কি একটু সাইডে নিয়েছে, পরে আমরা হসপিটাল নিয়ে আসতে যা খিদমার পরে মারা গেছে। ঘূর্ণিঝড়ের আঘাতে উপকূলের জেলাগুলোর বিদ্যুৎ নেটওয়ার্ক ক্ষতিগ্রস্ত হয়েছে। বিদ্যুৎহীন 2.5 কোটি মানুষ। ক্ষতি এড়াতে অনেক এলাকার বিদ্যুৎ সংযোগ বন্ধ রাখা হয়েছে। এদিকে বিদ্যুৎ না থাকায় সারা দেশে প্রায় 25,000 মোবাইল ফোন টাওয়ার বন্ধ রয়েছে। এতে মোবাইল নেটওয়ার্ক বিভ্রাটে অনেকটা দুর্বিষহ হয়ে উঠেছে। লক্ষ্মীপুরে রোববার মধ্যরাত থেকে জেলার কোথাও বিদ্যুৎ নেই। বিদ্যুৎ কখন স্বাভাবিক হবে তা বলতে পারছে না বিদ্যুৎ অফিস। বিদ্যুৎ না থাকায় ব্যাহত হচ্ছে মোবাইল নেটওয়ার্কও। এদিকে লক্ষ্মীপুর রামগতি সড়কে রাস্তার ওপর গাছ উপড়ে পড়ে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। গাছ সরিয়ে সোমবার দুপুর নাগাদ যোগাযোগ স্বাভাবিক হয়। বাগেরহাটে রোববার বিকেল পর্যন্ত প্রায় 5 লাখ গ্রাহক বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে। শরীয়তপুরে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় প্রায় 3,65,000 গ্রাহক বিচ্ছিন্ন রয়েছে। কারেন্ট চলে গেছে 11টার দিকে, সেই পরের থেকে তার বাইরে নামই নেই। পানি আসে একবারে সব ভাসাই লই। ঝড়টা থামলেই আমাদের লোকবল ফিল্ডে যাবেন এবং অতি দ্রুততার সাথে লাইন চালু করে আমাদের সম্মানিত গ্রাহকদের বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা হবে। সম্পূর্ণ লাইন পরিদর্শন করে এর ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বৃদ্ধি পাবে। রোববার দুপুর থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন সাতক্ষীরা। ঝালকাঠিতে কয়েকটি সড়কে গাছ পড়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে গাছ সরিয়ে নিলে স্বাভাবিক হয় যান চলাচল। পটুয়াখালী ও পিরোজপুরে বিদ্যুৎ না থাকায় দুর্ভোগে পড়েছেন এলাকার জনগণ। আমার ঘর দুয়ারের মধ্যে ঢুকতে পারিনি, আমি গাছের লেগে সব ভাঙিয়ে চুরি, আমার সব তুসনাস হয়ে গেছে ঘর দুয়ার।
ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে সারা দেশে প্রায় 25,000 মোবাইল টাওয়ার অচল হয়ে গেছে। ফলে মোবাইল যোগাযোগ ব্যবস্থায় বড় ধরনের বিভ্রাট দেখা দিয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি। যে টাওয়ারগুলো ডাউন হয়ে গেছে ঘূর্ণিঝড়ের জন্য সেইগুলো পুনঃ আবার আপ করার জন্য বা অ্যাক্টিভ করার জন্য আমাদের প্রচেষ্টা চলতেছে। অপারেটরদের মাধ্যমে চেষ্টা করতেছি যত তাড়াতাড়ি আবার এটাকে পূর্ব অবস্থায় ফিরিয়ে নিয়ে আসা যায়। এছাড়া বরিশাল, ভোলা, বরগুনা, মাদারীপুর সহ উপকূলীয় বিভিন্ন এলাকায় এখন পর্যন্ত বিচ্ছিন্ন রয়েছে বিদ্যুৎ। সাদেকুর রহমান সিদ্দিকী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ বিষয়ে আরো জানাতে বাগেরহাট থেকে যুক্ত হয়েছেন সহকর্মী অলিভ কুমার ঘটক। অলিভ, ঘূর্ণিঝড়ে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে? অনেক জায়গা প্লাবিত হয়েছে, পানিবন্দী মানুষের দুর্ভোগের চিত্রটি কিরকম? পানি কি কমতে শুরু করেছে কিনা? জি দেখুন, আমি এখন দাঁড়িয়ে আছি বাগেরহাট সদর উপজেলার কাড়াপাড়া ইউনিয়নের মাঝিডাঙ্গা আশ্রয়ন প্রকল্পে। এই আশ্রয়ন প্রকল্পে কিন্তু আপনার প্রায় 600 থেকে 700 মানুষের বসবাস। আপনাকে যদি আমি একটু দেখানোর চেষ্টা করি, এই এলাকায় কিন্তু যে ঘূর্ণিঝড় যে জোয়ারের পানি উঠেছিল, এই রাস্তা তলিয়ে কিন্তু রাস্তা উপচে কিন্তু এই এলাকাতে পানি উঠে যায় এবং সেই পানিতে কিন্তু এখন মানুষ কিন্তু এখন এখানে জলাবদ্ধতা হয়েছে, পানিবন্দী হয়ে আছে। তারা কিন্তু ঘর থেকে বেরোতে পারছে না, রান্না খাওয়া বন্ধ আছে। এইখানে কিন্তু এখনো পানি কিন্তু পুরোপুরি নেমে যায়নি। এখন এই পানি কিন্তু নামানোর জন্য কিন্তু এইখানের বাসিন্দারা, এইখানের লোকজন কিন্তু কাজ করছে। তো সেক্ষেত্রে আমি এখানে বাসিন্দাদের সাথে কথা বলেছি। তারা আমাকে যেমনটি জানিয়েছেন যে এই এলাকাতে হচ্ছে আপনার বৃষ্টি জোয়ারের পানি উঠে যায় এবং সেই পানি কিন্তু এখানে একেবারে মাজা পানি পর্যন্ত, মাজা সমান কিন্তু পানি উঠে যায় এবং ঘরের কিন্তু আসবাবপত্র ভিজে কিন্তু নষ্ট হয়েছে। এছাড়াও হচ্ছে আপনার এইখানে আপনার কিন্তু তারা কিন্তু এখনো কিন্তু চুলা কিন্তু জ্বালাতে পারেনি, রান্না খাওয়া কিন্তু বন্ধ আছে। তারা বলছিল যে এই যে দুর্যোগ গেল, এই দুর্যোগে কিন্তু তারা কিন্তু তাদের রান্না খাওয়া খুবই অসুবিধা হচ্ছে। এখন পর্যন্ত কিন্তু তাদের সরকারের পক্ষ থেকে, প্রশাসনের পক্ষ থেকে কিন্তু কোনো সহযোগিতা কিন্তু তারা কিন্তু এখনো পায়নি। এখানে কিন্তু দেখবেন যে সব ঘরে কিন্তু সব বাড়ির উঠানে পানি জমে রয়েছে এবং সেই পানি কিন্তু নামতে কিন্তু সময় লাগবে। তারা চেষ্টা করছে যে দ্রুত তারা যেন এই পানি নিষ্কাশন করতে পারে। সেই পানি নিষ্কাশনের জন্য কিন্তু তারা নিজেরা এখানে কাজ করছে এবং এই পানি না থাকা, পানি থাকায় হচ্ছে তারা কিন্তু কাজ করতে পারছে না। তো এই সব মিলায় হচ্ছে এইখানে মানুষের দুর্ভোগের কোনো সীমা নেই। এই দুর্ভোগ বাগেরহাট থেকে পানিবন্দী মানুষের দুর্ভোগ নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী অলিভ কুমার ঘটক। ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে অতি জোয়ারে সুন্দরবনের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। এতে বনের হরিণ, বানর, বাঘ সহ বিভিন্ন প্রজাতির প্রাণীর ব্যাপক প্রাণহানির আশঙ্কা করছে বন বিভাগ। এছাড়া বন্যপ্রাণীদের মিঠা পানির উৎস পুকুরে লোনা পানি ঢুকে পড়ায় দেখা দিয়েছে বিশুদ্ধ পানির সংকট। সুন্দরবন পূর্ব বিভাগের শরণখোলা ও চাঁদপাই রেঞ্জের করমজল, কটকা, কচিখালী, দুবলা, হিরন পয়েন্ট সহ বনের বিভিন্ন এলাকায় বন্যপ্রাণীর অবাধ বিচরণ। ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে জলোচ্ছ্বাসে পানিতে প্লাবিত হয়েছে সুন্দরবনের বিস্তীর্ণ এলাকা। এতে পূর্ব ও পশ্চিম বনাঞ্চলের বেশিরভাগ এলাকা এখন তলিয়ে আছে। এতে নানা প্রজাতির প্রাণীর প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে। প্রচুর পানি হয়েছে। আমি এত বছর সুন্দরবনে রয়েছি কিন্তু এত পানি কোনোদিনও দেখিনি। আমাদের এই করমজলে সাধারণত যে পর্যন্ত পানি ওঠে তার চেয়ে অনেক, অর্থাৎ সাধারণ জোয়ার থেকে বলা যায় যে 5-6 ফুট পানি বেশি হয়েছে। বনের মিঠা পানির উৎস শতাধিক পুকুরে ঢুকে পড়েছে সমুদ্রের নোনা পানি। এতে বনকর্মী ও প্রাণীদের বিশুদ্ধ পানির সংকট তৈরির আশঙ্কা দেখা দিয়েছে। বাঘ সংরক্ষণ প্রকল্প থেকে আমরা বেশ কয়েকটি আপনার কিল্লা তৈরি করেছি। এগুলা 8-10 ফিট উঁচু এবং বেশ বিস্তীর্ণ, বড়, অনেক বেশ বড়। সেগুলোতে আমরা আশা করছি যে সেই কিল্লাগুলোতে বন্যপ্রাণীরা আশ্রয় নিয়েছে। সোমবার দুবলার চর এলাকা থেকে একটি মৃত হরিণ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে জলোচ্ছ্বাসে মারা গেছে প্রাণীটি। দুর্যোগ কেটে গেলে ক্ষয়ক্ষতির বিষয় জানা যাবে বলছেন কর্মকর্তারা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ঘূর্ণিঝড়ের পূর্বাভাস পেলেই দুশ্চিন্তা শুরু হয় পটুয়াখালীর কলাপাড়ার আমধারমানিক নদী তীর ও আশেপাশের বাসিন্দাদের।
নদীর বাঁধ উপচে বা ভেঙে পানি ঢুকে পড়ে গ্রামে। স্থানীয়রা জানাচ্ছেন, সিডরের পর অনেক জায়গায় সংস্কার কাজ হলেও হাজীপাড়া থেকে কলাপাড়া পর্যন্ত ঝুঁকিপূর্ণ 26 কিলোমিটার বাঁধে আর হাত দেয়নি পানি উন্নয়ন বোর্ড। তাই ঘূর্ণিঝড় রিমালে পানির তোড়ে কয়েক জায়গায় ভেঙে গেছে এই বাঁধ। পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের তাহিরপুর, দৌলতপুর, লস্করপুর গ্রামের পশ্চিমে বয়ে গেছে আন্ধারমানিক নদী। এ নদীর পাশের 26 কিলোমিটার বাঁধের বেশ কয়েকটি পয়েন্ট ক্ষতিগ্রস্ত। এর মধ্যে তাহিরপুর ও দৌলতপুরের খেয়াঘাটের পয়েন্ট সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ। তাই যে কোনো প্রাকৃতিক দুর্যোগে সবচেয়ে বেশি ভোগান্তি হয় এসব এলাকার বাসিন্দাদের। ঘূর্ণিঝড়ের খবর পেলেই দেখা দেয় আতঙ্ক। রিমালেও নির্ঘুম রাত কাটিয়েছেন তারা। সেই আন্ধারমানিক নদীর পাশ দিয়ে একটি বেড়িবাঁধ রয়েছে এবং সেই বেড়িবাঁধের বেশ কয়েকটি জায়গায় ক্ষতিগ্রস্ত রয়েছে। এই আন্ধারমানিক নদীর তীরে যারা বসবাস করতেন, অর্থাৎ কূলে যারা বসবাস করতেন, তারা ইতিমধ্যেই বিভিন্ন নিরাপদ আশ্রয় সরে গিয়েছেন। এবারের ঘূর্ণিঝড়ে তাহিরপুর গ্রামে ক্ষতিগ্রস্ত অন্তত 100 ঘরবাড়ি। বাঁধ ভেঙে ও উপচে পানি ঢুকছে গ্রামে। অফিস থেকে এটা করবে, এটা তো করে না। তো এরা যদি মূল্যায়ন করতে তো অফিস করতে পারতে, এত করে না। মেম্বার চেয়ারম্যানের কাছে এটা জানানো। সিডরের পর মনে করেন এই সংস্কার করা হয় না, বিভিন্ন জায়গা থেকে পানি প্লাবিত হচ্ছে এবং গাছপালা পড়ে রোডঘাট সব বন্ধ হয়ে গেছে। অনেক আতঙ্ক থাকে। এই যে নদীর স্রোতে তাদের ঘরবাড়ি ভেঙে একেবারে নদীর সাইডে মানে ভেসে যায়। পটুয়াখালী জেলার পানি উন্নয়ন বোর্ডের আওতায় 1818 কিলোমিটার বেড়িবাঁধ রয়েছে। এর মধ্যে কিছু জায়গায় বেশি ক্ষতিগ্রস্ত। মঙ্গলবার থেকে এগুলো মেরামত শুরু হবে বলে জানিয়েছেন নির্বাহী প্রকৌশলী। ঘূর্ণিঝড় আইলার পরে এটাই সব থেকে বড় ঘূর্ণিঝড়। এখানে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে, শুধু ওই জায়গা না, অনেক এই জেলায় অনেক জায়গাতে এরকম ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে আমরা সবকিছুর তালিকা তৈরি করতেছি, খুব শীঘ্রই আমরা এগুলো রিপেয়ার করব। ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে ভেঙে গেছে কলাপাড়ার নীলগঞ্জ ইউনিয়নের গইয়াতলার বেড়িবাঁধ। এতে পানি ঢুকে তলিয়ে গেছে বিস্তীর্ণ অঞ্চল। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, কলাপাড়া, পটুয়াখালী। ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে সাতক্ষীরায় আমের বাগান ও ঘরবাড়ির ক্ষয়ক্ষতি হয়েছে। কিছু এলাকায় বিদ্যুৎ সংযোগ রয়েছে বিচ্ছিন্ন। এ নিয়ে আরো জানাতে সাতক্ষীরা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আবুল কাশেম। আবুল কাশেম, ক্ষতিগ্রস্ত এলাকায় বর্তমান পরিস্থিতি নিয়ে জানাবেন। অনেক এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে, সেই এলাকার যোগাযোগ ব্যবস্থা কেমন এবং যেসব ঘরবাড়ি ক্ষয়ক্ষতি হয়েছে মেরামত কার্যক্রম শুরু হয়েছে কিনা? প্রথমত আপনাকে বলে রাখি, সেটি হলো যে আপনি জানেন যে 24 ঘন্টারও বেশি সময় পুরো সাতক্ষীরা জেলা বিদ্যুৎবিহীন ছিল। শুধুমাত্র পৌরসভার অল্প একটু কিছু গ্রাহক ছাড়া আর পুরো জেলাটাই আসলে অন্ধকারে নিমজ্জিত ছিল। তবে সেই বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হতে শুরু করেছে। আমি আজ সকালে কথা বলেছিলাম সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার যিনি রয়েছেন তার সঙ্গে। তিনি আমাদেরকে বলেছেন যে 12টা সাবসিস্টেমই সেটা চালু করা হয়েছে এবং যে সমস্ত জায়গায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক এখনো হয়নি, ওই সমস্ত এলাকায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক বিকেল নাগাদ তিনি করতে পারবেন বলে আমাদেরকে জানিয়েছেন। পাশাপাশি ওজোপডিকর যিনি নির্বাহী প্রকৌশলী আছেন তিনি আমাদেরকে বলেছেন যে সাতক্ষীরা পৌরসভার মধ্যে বিদ্যুৎ সম্পূর্ণরূপে সচল রয়েছে, অর্থাৎ প্রত্যেকটা গ্রাহক 56,000 গ্রাহকের মিটারেই বিদ্যুৎ রয়েছে। অন্যান্য ক্ষয়ক্ষতির কথা যদি আমি আপনাকে বলি, আসলে এবার সবচেয়ে বড় সৌভাগ্যের বিষয় সাতক্ষীরাবাসীর জন্য যে বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত হয়নি। পানি উপসে যে শতাধিক ঘের প্লাবিত হয়েছে, পাশাপাশি আমের যে বিষয়টা সেটি আপনি জানেন যে সাতক্ষীরায় প্রধান অর্থকরী ফসল এখন আম। এই আমের যে এখন ভরা মৌসুম চলছে, 2টা পর্যায়ে আম ভাঙা হয়েছে এবং আগামীতে আরও 2টো পর্যায়ে আম ভাঙা বাকি আছে। তো সেই আম ক্ষতিগ্রস্ত হয়েছে। যদিও কৃষি বিভাগ বলছে যে 600 হেক্টর মতো জমির আমসহ ফসলি জমির ক্ষতি হয়েছে, কিন্তু যেটা আমরা বিভিন্ন এলাকা থেকে সূত্রে জানতে পারছি সেটি হলো যে কমপক্ষে 8 থেকে 10,000 মেট্রিক টন আমের ক্ষতি হয়েছে। অর্থাৎ এই আমগুলো বিছিয়ে গেছে এবং এই বিছানো আম আপনি জানেন যে আসলে ভালো দাম পাওয়া যায় না, এই ক্ষেত্রে চাষিরা ক্ষতিগ্রস্ত হয়েছেন। আর ঘরবাড়ির বিষয়ে যেটি আপনি বলছিলেন যে সাতক্ষীরায় জেলা প্রশাসন থেকে যেটি জানানো হয়েছে যে 1200 ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে, কাঁচা ঘরবাড়ি, যেগুলো আসলেই এটা বাড়ি না বলে কোনো খুপি ঘর বা এই টাইপের বলাই ভালো। আপনি জানেন যে উপকূল এলাকায় বেড়িবাঁধের উপরে এখনো পর্যাপ্ত সংখ্যক মানুষ বাস করে যারা কিনা মুজিব বর্ষের ঘর সহ যে সরকারি ঘর রয়েছে গৃহহীনদের জন্য তারা সেটা পায়নি, যে কারণে তারা অবর্ণনীয় দুর্ভোগের মধ্যে আছেন। এরা
এরকম ঝড় হইলেই পরে তাদের এই খুপি ঘরগুলো বিধ্বস্ত হয় এবং জেলা প্রশাসন থেকে আরও জানানো হয়েছে যে কিছু পাকা ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে, সেটি হলো টিনের চাল উড়ে গেছে। তো সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত এই সমস্ত জায়গায় সংস্কার কাজ শুরু হয়নি। ঘূর্ণিঝড় রিমাল পরবর্তী পরিস্থিতি নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী আবুল কাশেম। ঘূর্ণিঝড় রিমাল থেকে বাঁচতে বাগেরহাটের আশ্রয় কেন্দ্রে যাওয়া মানুষের জন্য পর্যাপ্ত খাবারের ব্যবস্থা করা হয়নি। স্বেচ্ছাসেবীদের দেয়া চিড়া ও বিস্কুট খেয়ে কোনো রকমে দিন কাটাচ্ছে ঘরবাড়ি ছেড়ে যাওয়া অসহায় মানুষ। নিয়ে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থাও। ঘূর্ণিঝড়ের আগে কোনো ব্যবস্থা না নেওয়ায় ভেঙেছে নড়বড়ে বাঁধ, প্লাবিত বিস্তীর্ণ অঞ্চল। আশ্রয় কেন্দ্রে 2 নাতি ও মেয়েকে নিয়ে রোববার আশ্রয় নেন তানজিলা বেগম। সোমবার পর্যন্ত সেখানে যায়নি কোনো খাবার। স্বেচ্ছাসেবীদের দেয়া শুকনো চিড়া খেয়ে ক্ষুধা মেটান তারা। বাড়িঘর ভেঙে গেছে, অসুস্থ হয়ে পড়েছে বড় নাতি, তাই অসহায় অবস্থায় তানজিলা। আমাকে মাইকিং করে কেন আমাকে এনে আমরা বললে ডরের মধ্যে ভাবতাম, কেন আনলে আমাকে? এই চেয়ারম্যান মেম্বার আমরা ভোট দিই না, চেয়ারম্যান মেম্বার আমরা কিছু করি নাই। একই অভিযোগ আশ্রয়কেন্দ্রে যাওয়া অন্যদেরও। প্রশাসনের দাবি, বৈরী আবহাওয়ার কারণে ত্রাণ দেওয়া যাচ্ছে না। 5টার দিকে আসা হয়েছে এই জায়গা, এরপরে আমাকে কোনো খোঁজ খবর কেউ নেই পর্যন্ত। অধিকাংশ মানুষ তো এখানে গরিব, কৃষি কাজ করে, মাছের ঘেরও তলায় গেছে, মানুষদের আসলে খুবই খারাপ অবস্থা আছে এখানে। শুকনা খাবার দেওয়া হয়েছে, কিছু কিছু জায়গায় বলা হয়েছে যে খিচুড়ি রান্না করে দিতে। এগুলো আমরা মূলত যে ইউনিয়ন চেয়ারম্যানরা আছেন তাদেরকে বলেছি। আর ডিসি স্যারের কাছ থেকে আমরা কিছু নগদ অর্থ এবং চাল বরাদ্দ পাবো। ঘষিয়াখালী চ্যানেলের দুর্বল বাঁধ উপচে পানি ঢুকে পড়ায় পানিবন্দী রামপালের 30,000 মানুষ। পাউবো বলছে, রামপাল ও মোংলায় 98 কিলোমিটার বেড়িবাঁধ প্রয়োজন। পানি যখন যাচ্ছে জোয়ারে, ভাটার সময় তো আবার নামতে আবার জোয়ার চলে আসতেছে। আমি ওখানে যে মাটি দিয়ে একটু কাজ করব, অথবা এলাকায় তো কাজের পরিবেশই নাই, আমি কোনো লেবারও পাচ্ছি। ঘূর্ণিঝড় রিমাল চলে গেলেও বৈরী আবহাওয়ার কারণে চালানো যাচ্ছে না ত্রাণ কার্যক্রম, পাশাপাশি সংস্কার করা যাচ্ছে না ক্ষতিগ্রস্ত বাঁধ, ফলে ভোগান্তিতে রয়েছে সাধারণ মানুষ। ঘূর্ণিঝড়ে বাগেরহাটে ক্ষতির মুখে পড়েছে 5 লক্ষাধিক মানুষ। ক্ষতিগ্রস্ত হয়েছে 1480 কিলোমিটার বাঁধ। অভিজিৎ পাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, বাগেরহাট। ঘূর্ণিঝড় এলেই উপকূল অঞ্চলে থাকে না বিদ্যুৎ, পাওয়া যায় না মোবাইল নেটওয়ার্ক, ফলে আবহাওয়ার সংবাদ শোনার একমাত্র ভরসার রেডিও। সারা দেশে যেখানে রেডিও বিলুপ্তির পথে, সেখানে আবহাওয়া সতর্কতা শোনার জন্য রেডিওর উপর উপকূলবাসীর নির্ভরতা বাড়ছে। খুলনার কয়রার কাঠকাটা গ্রামের দোকানি আব্দুল্লাহ ঘূর্ণিঝড় রিমালের মধ্যেও পেটের দায়ে দোকান খুলে বসেছেন। সেই সাথে রিমালের সবশেষ তথ্য জানতে রেডিও চালিয়ে বসে আছেন। দোকানে বসে থাকা অন্যরাও মনোযোগ দিয়ে শুনছেন সেই খবর। ব্যবহার করছি বিশেষ কারণ হচ্ছে এখন তো কারেন্ট নাই, মোবাইলে নেট নাই, দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এই যে সিগন্যাল জানার জন্য রেডিওটা আমি ব্যবহার করছি। বাইরে প্রচণ্ড ঝড় বৃষ্টিতে নেই বিদ্যুৎ, মোবাইলের নেটওয়ার্কও পাওয়া যায় না। তাই বেদকাশী গ্রামের বেসরকারি সংস্থার কর্মী পঙ্কজ কর্মকার সপরিবারে শুনছেন রেডিও, চেষ্টা করছেন রিমালের গতিবিধি বোঝার। দুর্যোগ আসে তখন আপনার বিদ্যুৎ কোনো মতেই থাকে না, সেক্ষেত্রে আপনার রেডিওটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সারা দেশে রেডিও সম্প্রচার যেখানে বিলুপ্তির পথে, সেখানে উপকূলীয় অঞ্চলের মানুষ দিন দিন আরও বেশি নির্ভরশীল হচ্ছেন রেডিওর উপর। ছোট বড় যে কোনো দুর্যোগের খবর জানতে তাদের একমাত্র ভরসা পুরনো এই মাধ্যমটি। দুর্যোগের সিগন্যাল দিলে আমরা নেটওয়ার্কের প্রবলেমের কারণে মোবাইলে আবহাওয়ার বার্তা শুনতে পাই না, তাছাড়া বিদ্যুৎ না থাকলে আমরা টেলিভিশনও দেখতে পাই না। সেজন্য আমাদের রেডিওটাই একমাত্র ভরসা। আমাদের রেডিও আছে, রেডিওর থেকে আমরা এই সংবাদগুলো আর কি শুনি, বিভিন্ন সিগন্যাল শুনে আমরা সাইক্লোন সেন্টারে আর কি যাওয়ার চেষ্টা করি। উপকূলে স্থানীয়ভাবে বিভিন্ন এনজিওর পক্ষ থেকে অথবা নিজ উদ্যোগে অনেকেই রেডিও কেনেন দুর্যোগ বিষয়ে সতর্ক থাকার জন্য। মোহাম্মদ ওমর ফারুক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, কয়রা, খুলনা। ঘূর্ণিঝড় রিমাল পরবর্তী পরিস্থিতি নিয়ে আরো জানাতে বরগুনা থেকে যুক্ত হয়েছেন সহকর্মী আরিফ হোসেন। আরিফ, ঘূর্ণিঝড় পরবর্তী ক্ষয়ক্ষতির চিহ্ন কেমন দেখতে পাচ্ছেন? ক্ষতিগ্রস্ত যে মানুষগুলো রয়েছে তাদের দুর্ভোগের চিত্রটি এখন কিরকম? বিদ্যুৎ পরিস্থিতি নিয়েও জানাবেন।
আসলে আমি আপনাকে একটু জানিয়ে রাখি, জেলা প্রশাসন থেকে যে সবশেষ যে ক্ষতিগ্রস্ত যে প্রাথমিক যে তালিকাটা করেছে সেই তালিকা অনুযায়ী বরগুনায় 3,375টি ঘর আসলে সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে এবং 13,34টি ঘর আসলে আংশিক ক্ষতি হয়েছে এবং মাছের যে ক্ষতিটা হয়েছে, মাছের ক্ষতি হয়েছে 4,157 হেক্টর মাছের ঘের এবং পুকুর এবং যে উন্মুক্ত জলাশয়গুলো রয়েছে সেই জলাশয়ের যে মাছগুলো রয়েছে এবং সেগুলোর ক্ষয়ক্ষতি হয়েছে এবং কৃষির যে ক্ষয়ক্ষতিটা পরিমাণ অনুযায়ী কম, তো সেক্ষেত্রে কৃষির সামান্য কিছু ক্ষয়ক্ষতি হয়েছে এবং কৃষি জমি আসলে নদীর পানি উপচে আসলে লোকালয়ে পানি ঢুকে প্রায় 6,000 হেক্টর কৃষি জমি আসলে পানির নিচে তলিয়ে গেছে। কিন্তু এই সব যে জমিগুলো রয়েছে যেখানে আসলে সমুদ্রের যে লবণ পানি ঢুকে আসলে দীর্ঘমেয়াদী যে একটা ক্ষতি, সেই দীর্ঘমেয়াদী একটা ক্ষতির শিকার হয়েছে এবং জেলা জুড়ে বিভিন্ন সড়কে আসলে গাছ পড়ে আসলে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে রয়েছে। যদিও প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন ভাবে আসলে এই সব গাছ অপসারণের জন্য কাজ করা হচ্ছে, যদিও আমরা জনপ্রশাসনের তেমন উল্লেখযোগ্য কোনো কর্মকাণ্ড আমরা দেখি নাই। তো যদি আমি বিদ্যুতের ক্ষয়ক্ষতির কথা আপনাদেরকে আমি জানাই যে বিদ্যুতে আসলে পুরো জেলা জুড়েই বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে। বিদ্যুতের আসলে 900 খুঁটি আসলে পড়ে গিয়েছে এবং 250টি খুঁটি ভেঙে গিয়েছে এবং 1200-র মতো স্পটের তারে, বিদ্যুতের তারে আসলে গাছ পড়ে রয়েছে এবং 950টি স্পটের তার ছিঁড়ে গেছে এবং কবে নাগাদ এই বিদ্যুতের যে সামগ্রিক যে পরিবেশ, বিদ্যুতের যে আবার পুনরায় চালু করতে পারবে সম্পূর্ণরূপে, তা আসলে এই মুহূর্তে আসলে বিদ্যুৎ বিভাগ থেকে ওনারা জানাতে পারেননি। ওনারা আমাদেরকে যেটা জানিয়েছে আজকে সারাদিন ওনারা মাঠ ভিজিট করবেন এবং তারপরে ওনারা স্পষ্টভাবে আসলে ওনারা বলতে পারবেন। তবে পাশাপাশি আপনাকে আরো একটু জানিয়ে রাখি যে বরগুনার যে বেড়িবাঁধের বাইরে যেসব নিচু এলাকা রয়েছে এবং সেই নিচু এলাকায় এখনো কিন্তু প্রত্যেক জোয়ারে আসলে পানি উঠছে, যেটা আসলে ওই অঞ্চলের মানুষের খাবার দাবার এক প্রকারে সমস্যা হচ্ছে, রান্না করতে পারছে না। সেক্ষেত্রে দেখা গেছে ওইসব অঞ্চলের মানুষজন তাদের বাড়িঘর ছেড়ে আসলে যে পাশে তাদের যে আত্মীয় স্বজন রয়েছে, আত্মীয় স্বজনের বাসায় তারা আসলে আশ্রয় নিয়েছে। আর সর্বোপরি আপনাকে একটা জানাই, বরগুনা জেলা সাগর উপকূলের জেলা, যেহেতু এই জেলা আসলে বরগুনার মধ্য থেকে 3টি নদী আসলে প্রবাহিত হচ্ছে, খরস্রোতা নদী, পায়রা, বলেশ্বর, বিষখালী এবং যার প্রায় 805 কিলোমিটার বেড়িবাঁধ রয়েছে এবং সেই বেড়িবাঁধে কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। নদীর যে পানির যে বন্যার সময় যে পানির যে নদীর যে ঢেউ ছিল, সেই ঢেউ ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। যে ক্ষতির পরিমাণ আসলে ওনারা পানি উন্নয়ন বোর্ড থেকে যেটা আমাদেরকে জানিয়েছে যে ক্ষতির পরিমাণ প্রায় 12 কিলোমিটার যে বেড়িবাঁধ, বন্যা নিয়ন্ত্রণ বেড়িবাঁধের যেটা ক্ষয়ক্ষতি হয়েছে এবং বিদ্যুৎ বিভ্রাটের কারণে মূলত নেটওয়ার্ক, আমরা যেটা বলি আসলে নেটওয়ার্ক এখন সম্পূর্ণ একদমই নেই। তো সেক্ষেত্রে স্থানীয়দের দাবি আসলে, যেহেতু রাষ্ট্রীয় একটা নেটওয়ার্কের সিস্টেম আছে টেলিটকের যদি পর্যাপ্ত টাওয়ারের ব্যবস্থা করা হয় এবং প্রত্যেকটা টেলিটক। জি, ঘূর্ণিঝড় পরবর্তী পরিস্থিতি নিয়ে বরগুনা থেকে জানাচ্ছিলেন সহকর্মী আরিফ হোসেন। চট্টগ্রামে পাহাড় ধসে প্রায় প্রতি বর্ষায় প্রাণহানি হলেও বাস্তবায়ন হয় না পাহাড় ব্যবস্থাপনা কমিটির সুপারিশ। বর্ষায় অতিবৃষ্টিতে প্রশাসনের কয়েকদিনের তোড়জোড় দেখা যায়, তবে রোদ উঠলেই থেমে যায় তৎপরতা। পাহাড়ের পাদদেশের বাসিন্দাদের দাবি, যাওয়ার জায়গা নেই, তাই মৃত্যু ঝুঁকি নিয়েই থাকছেন। 2000 সাল থেকে চট্টগ্রামে প্রতি বর্ষায় পাহাড় ধস হচ্ছে। এর মধ্যে 2007 সালে চট্টগ্রামে ভয়াবহ পাহাড় ধসে সর্বোচ্চ 127 জনের মৃত্যু হয়েছিল। প্রশাসনের হিসেবে গত 17 বছরে জেলায় পাহাড় ধস ও মাটি চাপায় প্রাণ গেছে 250 জনের। পাহাড় ব্যবস্থাপনা কমিটি ধসের পেছনে 28টি কারণ চিহ্নিত করে বনায়ন, পাহাড়ের নির্দিষ্ট সীমানায় গৃহায়ন প্রকল্প না করা সহ 36টি সুপারিশ করলেও সেগুলির বাস্তবায়ন হয়নি বছরের পর বছর। পাহাড় রক্ষা কমিটি যেটি গঠন করা হয়েছে, আমি মনে করি তাদের কাজ শুধুমাত্র সভা বা মিটিং করা নয়, তাদের কাজ হওয়া উচিত যে বছরের প্রতিটি দিন এই পাহাড়গুলোর প্রতি নজরদারি বৃদ্ধি করা। পাহাড়ের পাদদেশে বসবাসকারীরা বলছেন কোথাও যাওয়ার জায়গা নেই, তাই ঝুঁকি জেনেও থাকছেন সেখানে। আমরা যাবো কই? আমরা একজন চলে গেলে যে আমাদের ঘরে মাল সামান আছে, যাই জিনিস আছে, কই যাবো আমরা? বাধ্য করতে জ্বরে বিজি ম্যাগে শুকে আমরা এখানেই থাকি। আমি ঘরের মাল সামান বাঁধে চলে গেলাম, আমার ঘরটা যদি চুরি হয়ে যায় তো আমার ঘরটা নিবে কি? স্থানীয় কাউন্সিলরের দাবি, নানা চেষ্টা করেও ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের সরাতে পারছেন না।
মানুষকে সচেতন করার চেষ্টা করছি যে পাহাড়ের পাদদেশ থেকে যারা ঝুঁকিপূর্ণভাবে বসবাস করছে তারা যাতে সরে গিয়ে নিরাপদ আশ্রয় যায়। এদিকে জেলা প্রশাসন ঝড়ের সময় লোকজনকে সরে যেতে বারবার অনুরোধ করলেও পাহাড় ব্যবস্থাপনা নিয়ে কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারছে না। পাহাড় থেকে যেন সকল বাসিন্দারা নেমে আসেন, নিরাপদ আশ্রয়ের জন্য অবস্থান করেছে, জন্য তাদেরকে আমরা নামিয়ে জন্য ইভ্যাকুয়েট করার জন্য গতকাল দুপুর থেকেই কাজ শুরু হয়েছে। পাহাড় কাটা নিয়ে প্রায় সময় প্রশাসন মামলাও করে, কিন্তু কোনোভাবেই ঠেকানো যায় না বিপর্যয়। আলমগীর সবুজ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে রাজধানীতে আজও গুঁড়ি বৃষ্টি হচ্ছে, তবে বৃষ্টি কমায় নিচু এলাকাগুলোতে নামতে শুরু করেছে পানি। আবহাওয়া অফিস জানিয়েছে আগামী 24 ঘন্টায় সারা দেশের বিভিন্ন জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। গতকাল বৃষ্টিতে মিরপুর, যাত্রাবাড়ি, গ্রিন রোড সহ অনেক এলাকায় দেখা দেয় জলাবদ্ধতা। অলিগলিতে পানি জমায় ভোগান্তিতে পড়েন বাসিন্দারা। সবচেয়ে বেশি বিপাকে পড়তে হয় অফিসগামী স্কুল কলেজের শিক্ষার্থীদের। আবহাওয়া পরিস্থিতি নিয়ে জানাতে তেজগাঁও থেকে যোগ দিয়েছেন সহকর্মী ইকরামুল কবির। ইকরামুল, রাজধানীতে আবহাওয়া পরিস্থিতি কেমন রয়েছে? বৃষ্টি রয়েছে কিনা, আর আগাম পূর্বাভাস সম্পর্কে কি জানতে পেরেছেন? আবহাওয়া অফিস কিছুক্ষণ আগে আমাদের যেমনটি জানিয়েছে যে সারা দেশে কিন্তু থেমে থেমে বৃষ্টি হবে। তো রাজধানীতেও আমরা কিছুক্ষণ আগে এর বৃষ্টি দেখছিলাম। এর পূর্ববর্তী যে সংবাদ সেটিতে দেখাচ্ছিলাম যে সেখানে কিন্তু ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিল। তো এখন কিন্তু সেই বৃষ্টিটা আবার থেমে গিয়েছে। তবে এখানে থেমে গিয়েছে বলে যে রাজধানীতে আর কোথাও হচ্ছে না, বিষয়টা এমনটি নয়। রাজধানীর বিভিন্ন জায়গায় কিন্তু বৃষ্টি হচ্ছে। এবং আরেকটি বিষয় যে গতকাল ঘূর্ণিঝড় পরবর্তী যে মুষলধারে যে বৃষ্টি, সেই বৃষ্টির প্রভাবে কিন্তু রাজধানীর বিভিন্ন জায়গায় যে পানি জমেছিল, তো সে পানি কিন্তু এখনো জমে আছে। যদিও আজকে বৃষ্টিটা কম থাকায় কিছুটা কমতে শুরু করেছে সে পানি। তো আজকে যে আবহাওয়াটি রয়েছে সেটিকে অনেকটি স্বস্তিদায়ক বলা যায়, কারণ বৃষ্টিটা কিন্তু খুব একটা প্রবল নয়। সেক্ষেত্রে যারা অফিসগামী মানুষ রয়েছেন তাদের কিন্তু আপনারা দেখছি যে খুব স্বাচ্ছন্দ্যে কিন্তু তারা তাদের গন্তব্যের দিকে ছুটছেন। খুব একটা ভোগান্তিতে কিন্তু তাদের পড়তে হচ্ছে না। কেউ ছাতা ব্যবহার করছেন, কেউ করছেন না। তো খুব বেশি কিন্তু আসলে বৃষ্টি বা বৃষ্টির কারণে যে ভোগান্তির যে চিত্র সেটি কিন্তু আজ আমরা লক্ষ্য করিনি। এবং একই সাথে আমরা যে গতকাল যেমনটি দেখেছিলাম, প্রবল বৃষ্টির কারণে রাজধানীর যে সকল নিচু এলাকা রয়েছে সেগুলোতে আসলে পানি জমে গিয়েছিল খুব দ্রুত। বিশেষ করে আমরা কাজীপাড়ার কথা বলতে পারি, খিলগাঁওয়ের কথা বলতে পারি। একটু আগে দেখছিলাম বিভিন্ন সংবাদ মাধ্যমে যে দক্ষিণখান এলাকা, উত্তরার সংলগ্ন, সেখানেও কিন্তু বৃষ্টি রয়েছে। বৃষ্টির কারণে যে পানি সেটি রয়ে গিয়েছে। তো সেই পানিটি এখন আসলে কমতে শুরু করেছে। তো তবে আবহাওয়া অফিস যেমনটি জানাচ্ছে আজকে যে হালকা থেকে মাঝারি যে বৃষ্টি থাকবে, সেই বৃষ্টির প্রভাবে আসলে এখনো বলা যাচ্ছে না যে আসলে কি পরিমাণ বৃষ্টি হওয়ার কারণে আসলে জলাবদ্ধতা কি আরো দীর্ঘস্থায়ী হবে কিনা। তবে রাজধানীতে এখন জলাবদ্ধতা ওইভাবে নেই, তবে থেমে থেমে কোথাও বৃষ্টি হচ্ছে গুড়ি। আবহাওয়া পরিস্থিতি নিয়ে তেজগাঁও থেকে জানাচ্ছিলেন সহকর্মী ইকরামুল কবির। ভারতে নতুন সরকার গঠন হতেই জুনে দিল্লি যেতে পারেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর জুলাইতে চীন ও ব্রাজিল যাবেন তিনি। বিশেষজ্ঞরা বলছেন এসব সফরে গুরুত্ব পাবে রাজনৈতিক বোঝাপড়া ও সম্পর্কের ভবিষ্যৎ রূপরেখা। তবে কূটনীতিক ভারসাম্য রাখার পরামর্শ দিয়েছেন তারা। জুন মাসের শেষ দিকে প্রধানমন্ত্রীর দিল্লি সফরের পরিকল্পনা রয়েছে। দেশটির নতুন সরকারের সঙ্গে বৈঠক করবেন তিনি। এরপর জুলাইয়ের প্রথম দিকে প্রধানমন্ত্রী চীন সফর করবেন, আর শেষ সপ্তাহে যাবেন ব্রাজিল। সেটি হবে দেশটিতে বাংলাদেশের কোনো সরকার প্রধানের প্রথম দ্বিপাক্ষিক সফর। বিশ্লেষকেরা বলছেন এসব সফরে রাজনৈতিক বোঝাপড়াই সবচেয়ে বেশি গুরুত্ব পাবে। প্রধানমন্ত্রী তার আগে তো ভারত সফর করে আসবেন, তারপরে চীনে যখন উনি যাবেন, চীনা নেতৃত্বকে আমি মনে করি যেটা তার কনভিন্স করতে হবে যে দুটো দেশের সাথে যে আমাদের সম্পর্ক তার মাঝে কোনো সংঘাত নেই। কারণ দুটো দেশের মাঝে সংঘাত আছে, কিন্তু দুইটো দেশের সাথে যে আমাদের সম্পর্ক তার মধ্যে কোনো সংঘাত নেই, এই জিনিসটা সাবস্টেন্সিয়ালি প্রমাণ করতে হবে চীনের কাছে। দেশগুলো যে তিনটা দেশে তিনি যাচ্ছেন, তিনটা দেশই অত্যন্ত গুরুত্বপূর্ণ, বাংলাদেশের জন্য বটে, বিশ্বের জন্য আসলে তাই। ভারতের সঙ্গে বৈঠকে আলোচনায় গুরুত্ব পাবে তিস্তার পানি বন্টন, গঙ্গা চুক্তির নবায়ন, সীমান্ত হত্যা, আর সম্পর্কের ভবিষ্যৎ রূপরেখা তৈরি হবে চীন সফরে। বিশেষজ্ঞরা মনে করেন
প্রধানমন্ত্রীর ব্রাজিল সফর দক্ষিণ আমেরিকার দেশগুলোর উপর প্রভাব ফেলবে, কারণ ব্রাজিলের পাশাপাশি ওই অঞ্চলের অন্য দেশগুলো বাংলাদেশের প্রতি আকৃষ্ট হবে। বাংলাদেশের জাতীয় স্বার্থকে ম্যাক্সিমাইজ করার জন্য যতখানি এই জায়গাগুলোতে ইনভলভ হওয়া প্রয়োজন সেগুলো হওয়ার প্রচেষ্টা রয়েছে। সুতরাং এই কমিটমেন্টগুলো জোরদার করাই কিন্তু আমার ধারণা এই যে রাষ্ট্রীয় সফরগুলো সামনে আমাদের রয়েছে তার মূল লক্ষ্য। যত বেশি কনভারসেশন হয় তত আসলে ভুল বোঝাবুঝিগুলোও কিন্তু এখানে কিছুটা দূর হয় আর কি, তো সেটাও আমার মনে হয় যে গুরুত্বপূর্ণ। প্রধানমন্ত্রীর এই 3 দেশের সফর ভূ রাজনীতিতে গুরুত্ব বাড়বে বলে মনে করেন বিশ্লেষকেরা। নাফিজুদ্দৌলা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। উপজেলা পরিষদ নির্বাচনে তৃতীয় ধাপে 90টি উপজেলায় ভোট গ্রহণ কাল। আজ ভোটকেন্দ্রে পাঠানো হবে নির্বাচনী সরঞ্জাম। ঘূর্ণিঝড় রিমালের কারণে স্থগিত করা হয়েছে 19টি উপজেলার ভোট। স্থগিত হওয়া 19 উপজেলার নির্বাচনের তারিখ পরে জানিয়ে দেওয়া হবে। নির্বাচনকে ঘিরে ইতোমধ্যেই সব প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। নির্বাচন ঘিরে যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় নির্বাচনী এলাকায় মোতায়েন থাকবে আইনশৃঙ্খলা বাহিনী। উপজেলা ও ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে অবকাঠামো সহ নানা সংকটে প্রয়োজনীয় সেবা পাচ্ছেন না অন্তঃসত্ত্বা ও প্রসূতি মায়েরা। নিরাপদ স্বাস্থ্য সেবার জন্য গ্রামাঞ্চলের সকল মায়েদের যেতে হয় শহরে। এতে ঝুঁকির পাশাপাশি গুনতে হয় অতিরিক্ত অর্থ। নিরাপদ মাতৃসেবা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নেওয়ার পরামর্শ জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের। রংপুর মা ও শিশু কল্যাণ কেন্দ্র, মাত্র একজন চিকিৎসক দিয়ে চলছে কার্যক্রম। এতে সেবা নিতে আসা মায়েদের দুর্ভোগ পোহাতে হয় প্রতিদিন। এখনকার অবস্থা যেরকম কোনো ডিসিপ্লিন তো নাই। এখানে আসে মনে হচ্ছে ভালো চিকিৎসা পাবো, কিন্তু আসলে দেখতেছি এখানে সম্পূর্ণ একটা ভ্রান্ত ধারণা। জনবল সংকটে যশোর মা ও শিশু কল্যাণ কেন্দ্রে কাঙ্ক্ষিত সেবা পান না প্রসূতি ও অন্তঃসত্ত্বা নারীরা। চিকিৎসক না থাকায় এখানে 2.5 বছর ধরে বন্ধ সিজারিয়ান অপারেশন। একই অবস্থা পার্বত্য জেলা খাগড়াছড়িতে। ডেলিভারি হয় না, এটা আমাদের সেটআপে নাই। ডেলিভারি যদি প্রয়োজন হয় ওরা যে কাজটা করে সেটা হচ্ছে আমাদের এই দীঘিনালা হসপিটালে পাঠিয়ে দেয়। আমাদের দীঘিনালা হসপিটালে পর্যাপ্ত ব্যবস্থা আছে, 24 ঘন্টা আমরা এখানে ডেলিভারির ব্যবস্থা করি। এখানে সিজার হয় না। নিরাপদ মাতৃসেবা দেওয়ার জন্য সরকারি উদ্যোগ থাকলেও দিনাজপুর, লক্ষ্মীপুর ও কিশোরগঞ্জে নেই কোনো সুযোগ সুবিধা। এতে অনেক সময় জীবনের ঝুঁকিতে পড়তে হয় প্রসূতিদের। আয়রনটা তো দেয়, ওইটাও দিতে চাইতেছে না ইদারিং। আর পয়সা দিয়ে মারা জায়গায় আসলে যে একটা সেবা পাওয়ার ওনাদের অধিকার, ওই সেবাটা থেকে ওনারা বঞ্চিত আছে এখন। চিকিৎসকরা বলছেন প্রসূতিদের জরুরি অস্ত্রোপচার নির্ভর করে অ্যানেস্থেশিয়া বিশেষজ্ঞের উপর, অথচ ইউনিয়ন দূরের কথা বেশিরভাগ উপজেলা স্বাস্থ্য কেন্দ্রেই নেই এই বিশেষজ্ঞ। সিজার বলতে এখানে আমাদের যে নর্মাল ডেলিভারির জন্য যে পেশেন্টগুলো আসে আমরা তাদের নর্মাল ডেলিভারি করানোর ব্যবস্থা করি, এবং যদি কোনো প্রকার জটিলতা হয় তাহলে আমরা রেফার করে দিই। প্রত্যন্ত এলাকায় মাতৃসেবা নিশ্চিত করতে কমিউনিটি ক্লিনিকের সক্ষমতা বাড়ানোর পরামর্শ জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের। গাইনোকোলজিস্ট এবং অ্যানেস্থেসিওলজিস্ট এই দুইজনের পেয়ার হয়তো সকল হাসপাতালে এই মুহূর্তে নাই, প্রায় 50% পদ শূন্য আছে, এবং আমরা চেষ্টা করছি যে এই পদগুলো ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে পূরণ করার। আমরা আশা করি যে খুব অচিরেই পূরণ হবে। ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রগুলো সংস্কার, জনবল নিয়োগ ও প্রয়োজনীয় ওষুধ সরবরাহ হলে প্রত্যন্ত এলাকায় প্রসূতিদের স্বাস্থ্যসেবা নিশ্চিত সম্ভব হবে বলছেন বিশিষ্টজনরা। তানিয়া নাসরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। পিরিয়ড চলাকালীন পরিচ্ছন্নতা নিয়ে এখনও সচেতন নন দেশের 71% নারী। সচেতনতার অভাবে নানা সংক্রমণে আক্রান্ত হচ্ছেন তারা। এমন বাস্তবতায় সারা দেশে পালিত হচ্ছে বিশ্ব মাসিক স্বাস্থ্য দিবস। বিশেষজ্ঞরা বলছেন সামাজিক ট্যাবু ভেঙে নিরাপদ পিরিয়ড নিশ্চিত ও স্বাস্থ্য ঝুঁকি কমাতে পরিবারকে এগিয়ে আসতে হবে। মাসিক বা ঋতুস্রাব নারীর জীবনের অবিচ্ছেদ্য অংশ। বয়ঃসন্ধিকালে মেয়েদের শারীরিক পরিবর্তনের স্বাভাবিক প্রক্রিয়া হিসেবে মাসের নির্দিষ্ট সময়ে ঋতুস্রাব বা মাসিক হয়। তবে এ নিয়ে সমাজে এক ধরনের নেতিবাচক ধারণা রয়েছে। সে ধারণা ভাঙতেই 2014 সাল থেকে প্রতি বছর 28শে মে পালিত হয় বিশ্ব মাসিক স্বাস্থ্য দিবস। প্রত্যেক মাসে পিরিয়ড হয় এবং এই সময়টা খুব অস্থিরতার মধ্যে দিয়ে কাটে। অনেক সময় আমরা এই ব্যথাটা সামলে উঠতে পারি না, খুব কঠিন হয়ে যায়। কিন্তু এই সময়টাতে যদি আমরা নিজের যত্ন নিই এবং ঠিকমতো খাওয়া দাওয়া করি তাহলে অনেকটা এর থেকে নিস্তার পাওয়া যায় বলা যায়।
2018 সালে পরিসংখ্যান ব্যুরোর ন্যাশনাল হাইজেন সার্ভের প্রতিবেদন বলছে 71% প্রাপ্তবয়স্ক নারী ও 50% কিশোরী স্যানিটারি ন্যাপকিন ব্যবহার করেন না। 30% ছাত্রী মাসিক চলাকালে স্কুলে অনুপস্থিত থাকে। স্ত্রীরোগ বিশেষজ্ঞরা বলছেন, মাসিক নিয়ে সচেতন না হওয়ার কারণে নানা জটিলতায় পড়তে হয় নারীদের। বিভিন্ন রকমের ঝামেলা, তার একটা ক্রনিক একটা পেলভিক পেইন, সবসময় তলপেটে একটা ব্যথা, মাসিকের সময় ব্যথা, মাসিকের সময় ছাড়া ব্যথা, এই প্রজনতন্ত্রের প্রদাহের থেকে যদি আমার টিউবগুলো, ফেলোপিয়ান টিউবগুলো যদি ক্ষতিগ্রস্ত হয় বা হচ্ছে আমার এন্ডোমেট্রিয়ামটা যদি ক্ষতিগ্রস্ত হয়, সেটাও একটা চ্যালেঞ্জের মুখে পড়ে, যে হচ্ছে যে তার স্বাভাবিকভাবে যে সন্তান ধারণ, সেটাতেও কিন্তু একটা মারাত্মক ঝুঁকির মুখে সে বাচ্চাটা পড়ে যাচ্ছে। পিরিয়ডের সময় নারীদের মানসিক স্বাস্থ্যের যত্ন নেয়ার পরামর্শও দিয়েছেন বিশেষজ্ঞরা। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।